আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন, আপনাদের প্রত্যেককে কৃষক বন্ধু ফিল্ড ভেরিফিকেশন এই ফর্মটি ফিল আপ করতে হবে। স্টেপ বাই স্টেপ কীভাবে হাতে কলমে সম্পূর্ণ নির্ভুল ফর্মটিকে ফিল আপ করবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখিয়ে দেব। এছাড়াও এই ফিল্ড ভেরিফিকেশন ফর্মটিতে প্রয়োজন হচ্ছে কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি, যে আইডি নাম্বারটি আপনারা মাত্র 1 মিনিট সময়ের মধ্যে দেখে নিতে পারবেন। কিভাবে দেখে নেবেন সেটাও এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এছাড়াও ফর্ম ফিল আপের সময় যে ভুলগুলি করলে কৃষক বন্ধু প্রকল্প থেকে আপনার নাম বাতিল হতে পারে সেগুলি পুঙ্খানুপুঙ্খ, ফর্মটি ফিল আপ করার পর ফর্মটি কোথায় জমা দেবেন, ফর্মটির সাথে কোন কোন ডকুমেন্টসের জেরক্স দিতে হবে, সব কিছুই এই একটি ভিডিও থেকে জানতে চলেছেন। সো প্রথম দেখে নেওয়া যাক কীভাবে আপনারা হাতে কলমে ফর্মটিকে নির্ভুল ফিল আপ করবেন। এই অ্যানেক্সার 1 বা সংযোজনীয় 1 ফিল্ড ভেরিফিকেশান ফর্ম আপনারা যে কোনো জেরক্স দোকানে পেয়ে যাবেন, সেখান থেকে সংগ্রহ করবেন, বা আপনাদের এলাকায় যদি কোনো ক্যাম্পের আয়োজন হয় সেখান থেকেও আপনারা পাবেন। আচ্ছা, প্রথমে আপনাদেরকে এখানে দিতে হবে কৃষক বন্ধু আইডি নম্বর অর্থাৎ কেবি আইডি। এই কৃষক বন্ধু আইডি আপনারা কিভাবে বাড়িতে বসে নিজের হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে মাত্র 1 মিনিট সময়ের মধ্যে দেখে নিতে পারবেন। দেখুন, প্রথমে গুগলে চলে যাবেন, সার্চ করে দেবেন কৃষক বন্ধু লিখে। প্রথম যে ওয়েবসাইটটি আসবে kৃষকবন্ধু.wb.gov.in, এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। সেকেন্ড অপশান চুজ করবেন নথিভুক্ত কৃষকের তথ্য। এরপর চুজ করতে হবে আপনারা কোন ডকুমেন্টস দিয়ে চেক করতে চাইছেন। ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, যেটা সিলেক্ট করবেন সেই নাম্বারটি দিতে লাগবে। ধরুন আপনি ভোটার কার্ড সিলেক্ট করলেন বা আধার কার্ড সিলেক্ট করলেন, এখানে সেই আইডি কার্ড নাম্বারটিকে লিখে দিতে হবে। এরপর এই আই অ্যাম নট এ রোবট এই চেকবক্সে টিক করতে হবে। সরাসরি চেকবক্সে যদি টিক না নিয়ে নেয় তাহলে এখান থেকে যে ছবিগুলো সিলেক্ট করতে বলবে সিলেক্ট করে নেবেন। চেকবক্সে টিক হয়ে গেলে এখানে সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনাদের কৃষক বন্ধু আইডি সহ কৃষক বন্ধু অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস দেখে নিতে পারবেন। এখানে প্রথমে কৃষক বন্ধু আইডি, কৃষকের নাম, সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে। আপনারা এখান থেকে খুব সহজে কৃষক বন্ধু আইডি নম্বরটিকে ফর্মের এই জায়গাতে লিখে দেবেন। এরপর নিচে রয়েছে ক্রমিক নম্বর অর্থাৎ সিরিয়াল নম্বর, যেটা আপনার না জানা থাকলে ছেড়ে দেবেন, না লিখলেও চলবে। আচ্ছা, এরপর আপনারা দুটি কলাম দেখতে পারবেন। মূলত এই কলামটিতে আপনাদের সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে এবং এখানে যিনি আপনার অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান করবেন তিনি এই জায়গাটি ফিল আপ করবেন। সো আপনারা এখানে কিছুই লিখবেন না, আপনাদেরকে এই জায়গাটি ফিল আপ করতে হবে। এরপর প্রথম রয়েছে সুবিধাভোগীর নাম। এখানে আবেদনকারীর নাম দিতে হবে। নামের স্পেলিং অবশ্যই কৃষক বন্ধু রেকর্ড বা ব্যাংকের পাসবুকে যেমন রয়েছে সেই অনুযায়ী দেবেন, সেখানে যেমন স্পেলিং রয়েছে তেমনই দেবেন। কৃষক বন্ধু আইডি চেক করার পর সেখানে কিন্তু কৃষকের নাম শো করছিল, সেখানে যেমন স্পেলিং রয়েছে সেই স্পেলিং অনুযায়ী এখানে লিখে দেবেন। আচ্ছা, প্রথমেই বলে দিই ফর্মটি আপনারা ফিল আপ করবেন ইংরাজি বড় হাতের অক্ষরে অর্থাৎ ইংরাজি ক্যাপিটাল লেটারে ফর্মটিকে ফিল আপ করবেন। এরপর রয়েছে পিতা, স্বামী, স্ত্রী বা অভিভাবকের নাম। আপনি যদি পুরুষ হয়ে থাকেন, বিবাহিত বা অবিবাহিত, এখানে আপনার অভিভাবকের নাম অর্থাৎ বাবা অথবা মায়ের নাম লিখে দেবেন। বা যদি আপনি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে এখানে আপনার স্বামীর নাম লিখে দেবেন। এরপর 3 নম্বর পয়েন্টে আপনাদেরকে ঠিকানা দিতে বলা হচ্ছে। প্রথমেই রয়েছে 3 পয়েন্ট ক, জেলার নাম, এখানে ডিস্ট্রিক্ট নেম লিখে দেবেন। এরপর এখানে দিতে হবে আপনার ব্লক নেম, যে যার ব্লক বা বিডিও নেম লিখে দেবেন এখানে। আচ্ছা, এরপর রয়েছে গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখে দেবেন। এরপর শেষে রয়েছে মৌজা অথবা গ্রামের নাম, এখানে আপনার মৌজা বা গ্রামের নাম লিখে দেবেন। ঠিকানা দেওয়া কমপ্লিট। এরপর রয়েছে 4 দাগ, যেখানে আপনার ব্যাংকের বিবরণ দিতে বলা হচ্ছে। দেখুন, এখানে যা সমস্ত ডিটেলস দেবেন সেটা সম্পূর্ণভাবে আবেদনকারীর, যিনি কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা, তারই ডিটেলস দেবেন। এখানে 4 দাগে যে ব্যাংকের বিবরণ বা ব্যাংক ডিটেলস দিতে বলা হচ্ছে, প্রথমেই রয়েছে ব্যাংক ও শাখার নাম অর্থাৎ ব্যাংক ও ব্রাঞ্চ নেম এখানে লিখে দেবেন। যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে থাকে তাহলে এসবিআই লিখবেন এবং ব্রাঞ্চের নামটা ব্র্যাকেটে লিখে দেবেন। আমি উদাহরণ দিয়ে বললাম, অন্যান্য ব্যাংকের ক্ষেত্রেও এরকমই লিখবেন। এরপর রয়েছে আইএফএসসি কোড, এখান থেকে আপনার ব্যাংকের আইএফএসসি কোডটিকে লিখে দেবেন। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটিকে এখানে লিখে দেবেন। এই সমস্ত ডিটেলস আপনাদের কাছে থাকা ব্যাংক পাসবুকে রয়েছে, দেখে দেখে লিখে দেবেন। একদম নির্ভুল ফিল আপ করবেন। মনে রাখবেন এখানে ভুল করলেই কিন্তু সমস্যা হবে টাকা পেতে। এরপর 5 নম্বর পয়েন্টে আপনাদের আধার সংযুক্ত মোবাইল নম্বর দিতে বলা হচ্ছে। আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটিকে এখানে লিখে দেবেন। যদি আধার লিঙ্কড মোবাইল নাম্বার না থাকে তাহলে আপনারা যে মোবাইল নাম্বার ব্যবহার করেন সেটাই লিখে দেবেন এখানে। আচ্ছা, এরপর রয়েছে আধার নাম্বার, এখানে আবেদনকারীর যে আধার নাম্বার সেটিকে সঠিকভাবে লিখে দেবেন। নেক্সট 7 নম্বর পয়েন্ট, এখানে আপনাদের ভোটার কার্ডের কিছু ডিটেলস দিতে লাগবে। যেমন প্রথমেই রয়েছে এপিক নম্বর, অর্থাৎ আপনাদের ভোটার কার্ডে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিকে এখানে লিখে দেবেন, এপিক নাম্বার। এরপর রয়েছে এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার,
এর বাংলা অর্থ হলো বিধানসভার নাম্বার। বিধানসভার নাম এবং নাম্বারটিকে লিখে দেবেন। এরপর রয়েছে পার্ট নাম্বার। পার্ট নাম্বার অর্থাৎ বুথ নাম্বার। আপনারা যে বুথে ভোট দেন সেই বুথ নাম্বারটিকে এখানে লিখে দিতে হবে। নেক্সট রয়েছে সিরিয়াল নাম্বার, অর্থাৎ ভোটার লিস্ট অনুযায়ী আপনার নাম কত নম্বর সিরিয়ালে রয়েছে সেই ভোটার লিস্টে, সেটা দেখে দেখে এখানে লিখে দেবেন। আচ্ছা, এই সমস্ত বিষয় যদি আপনার না জানা থাকে তাহলে কারোর থেকে জেনে তবেই লিখবেন। সবচেয়ে সহজ হয় আপনাদের প্রত্যেকের বাড়িতে বিএলও দ্বারা ভোটের আগে যে চিরকুট দেওয়া হয়েছিল সেখানে কিন্তু এই সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, যেটা আপনারা দেখে দেখে এখানে লিখে দেবেন জাস্ট, সেটা সম্পূর্ণ নির্ভুল হবে। বোঝাতে পারলাম? এরপর রয়েছে 8 পয়েন্ট, যেখানে এসআইআর সংক্রান্ত কিছু ডিটেলস দিতে লাগবে। যেমন প্রথমে রয়েছে এসআইআর 2026 ভোটের জন্য এএসডিডি তালিকায় পাওয়া গেছে আপনার নাম। আচ্ছা, প্রথমে এএসডিডি লিস্টটা কি সেটা আপনারা জেনে নিন। আপনাদের যাদের নাম এসআইআরে বাদ গেছিল, নামটি কোন তালিকাভুক্ত হয়েছে? এএসডিডি তালিকা, যার অর্থ হলো অ্যাবসেন্ট, শিফটেড, ডেড বা ডুপ্লিকেট। এর বাংলা মানে অনুপস্থিত, স্থানান্তরিত বা এক স্থান থেকে অন্য স্থানে চলে গেছে, মৃত বা শ্রাদিশ। এই লিস্টের মধ্যে পাওয়া গেছে বা এই লিস্টে অন্তর্ভুক্ত রয়েছে, এসআইআরে নাম বাদ গেছিল আপনার। তারপর যদি আপনাদের এই এএসডিডি তালিকাভুক্ত হয়ে থাকে আপনাদের নাম, তাহলে সেটাকে এখানে ইয়েস নোতে অ্যান্সার করতে হবে। যদি আপনার নাম এসআইআরে বাদ না গিয়ে থাকে, এএসডিডি তালিকায় না থেকে থাকে, তাহলে এখানে সরাসরি নো লিখে দেবেন। মনে রাখবেন এই জায়গাগুলি খুবই গুরুত্ব দিয়ে ফিল আপ করবেন, বিশেষ করে 8 নম্বর পয়েন্ট। এখানে ভুল হলেই কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্প থেকে নাম বাতিল হতে পারে। যদি 2026 সালে আপনি ভোট দিয়ে থাকেন, এসআইআরে আপনার নাম বাদ যায়নি, সেক্ষেত্রে কিন্তু এখানেও সরাসরি নো লিখে দেবেন। এরপর রয়েছে অ্যাপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে, অর্থাৎ আপনি এসআইআরের নাম বাদ যাওয়ার পর পুনরায় ট্রাইব্যুনালে অ্যাপিল করেছিলেন, আপনার কেস এখন পেন্ডিংয়ে রয়েছে। যদি এমনটা হয় তাহলে এখানে ইয়েস নো যেটা হবে সেটা লিখে দেবেন। আর যদি আপনার নাম এসআইআরে বাদ না গিয়ে থাকে তাহলে এখানেও আপনি নো লিখে দেবেন। এরপর জানতে চাওয়া হচ্ছে আপনি কি সিএ এর জন্য আবেদন করেছেন এবং আপনার অ্যাপ্লিকেশন কি এখন পেন্ডিং রয়েছে? ইয়েস নো যেটা হবে আপনার ক্ষেত্রে লিখে দেবেন। যদি আপনি সিএ এর জন্য আবেদন না করে থাকেন এখানে নো লিখে দেবেন। মূলত বেশিরভাগ আবেদনকারীর কিন্তু এখানে নোই থাকবে, তাই আপনার ক্ষেত্রে যেটা হবে এই 3টি বক্সে সঠিকভাবে ফিল আপ করবেন, সম্পূর্ণ নির্ভুলভাবে, যেটা ঠিক সেটাই লিখবেন। তো এসআইআর এর নাম বাদ না গিয়ে থাকলে বা সিএ এর জন্য আবেদন না করলে পরপর 3টি বক্সেই নো লিখবেন। আচ্ছা, এরপর রয়েছে 9 নম্বর পয়েন্ট। এখানে জানতে চাওয়া হচ্ছে আবেদনকারী বা উপভোক্তা কি পিএম কিষাণের সুবিধাভোগী? পিএম কিষাণের টাকা পান? ইয়েস নো যেটা হবে সেটা এখানে লিখে দেবেন। হ্যাঁ হলে ইয়েস লিখবেন, না হলে নো লিখবেন। যারা পিএম কিষাণ পান তাদেরকে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে লাগবে না। এই ফর্মটি শুধুমাত্র যারা কৃষক বন্ধু টাকার পান তাদেরকে এই ফিল আপ করতে বলা হচ্ছে। পিএম কিষাণ পেলে এই ফর্মটি আপনাদের জন্য নয়। এরপর 10 নম্বর পয়েন্ট, যেখানে জানতে চাওয়া হচ্ছে প্রধান পেশা, অর্থাৎ এখানে যিনি উপভোক্তা তার কি পেশা, কোন কাজের সঙ্গে যুক্ত। এখানে অনেকগুলি অপশান রয়েছে যেগুলো আপনারা খুব ভালো করে দেখে নিতে পারবেন। এছাড়াও যেহেতু এই প্রকল্পটি কৃষক বন্ধু প্রকল্প, মানে আপনারা কৃষক, তার উপর ভিত্তি করে এই যে বেনিফিটস সেটা দেওয়া হয়, তাই আপনারা অবশ্যই এখানে কৃষক রাখার চেষ্টা করবেন যদি আপনারা কৃষক হয়ে থাকেন। ফার্মার কথাটি লিখে দেবেন। কৃষক বন্ধু কৃষকদের জন্য, তবে যদি আপনারা অন্যান্য কর্মক্ষেত্রে যুক্ত থাকেন সেটা আপনারা এখানে উল্লেখ করতে পারেন। তবে আমার যেটা মনে হয় আপনারা যদি কৃষক হয়ে থাকেন তাহলে অবশ্যই শুধুমাত্র ফার্মার কথাটি লিখবেন, সেটাই ভালো হবে আপনাদের জন্য। আপনাদের নাম বাতিল হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকবে না। এরপর রয়েছে 11 নম্বর পয়েন্ট, যেখানে আপনাদের চাষযোগ্য জমির কিছু বিবরণ দিতে লাগবে। যেমন ফার্স্ট রয়েছে জেএল নম্বর, এখানে আপনার জমির যে জেএল নম্বর রয়েছে সেটি লিখে দেবেন। নেক্সট খতিয়ান নম্বরটিকে এখানে লিখে দেবেন। এরপর দাগ নাম্বার, আপনার জমিটি কোন কোন দাগে রয়েছে পরপর দাগ নাম্বারগুলি কমা দিয়ে দিয়ে লিখে দেবেন। এরপর জানতে চাওয়া হচ্ছে আপনার চাষযোগ্য জমির পরিমাণ কত, সেটাকে কিন্তু একরে লিখতে হবে। আপনার কাছে যে পর্চা রয়েছে সেখানে কিন্তু একরে উল্লেখ রয়েছে জমির পরিমাণ কত, সেটাকে লিখে দেবেন এখানে দেখে দেখে। নেক্সট জানতে চাওয়া হচ্ছে আপনি যে খতিয়ান বা আরওআর কপিটি ডাউনলোড করেছেন সেখানে তারিখ কত রয়েছে। আপনার কাছে যে আরওআর কপি বা পর্চা রয়েছে সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন, সেই ডেটটি এখানে লিখে দেবেন। কিভাবে মাত্র 5 মিনিট সময়ের মধ্যে বাড়িতে বসে আরওআর কপির জন্য আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন সেই নিয়ে ভিডিও দিয়েছি। যারা ভিডিওটি দেখেননি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নেবেন। এরপর জানতে চাওয়া হচ্ছে আপনার জমির দখলের ধরন। আপনি কি জমিটি ক্রয় করেছেন, উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, নাকি হস্তান্তর, নাকি অন্যান্য? আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এখান থেকে লিখে দেবেন। ইংরাজিতে নিচে রয়েছে, আপনারা দেখে দেখে এখানে লিখে দেবেন আপনার ক্ষেত্রে যেটা হবে।
জমির ডিটেলস দেওয়া কমপ্লিট। এরপর রয়েছে সবচেয়ে ভাইটাল পয়েন্ট 12 নম্বর পয়েন্ট, যেখানে জানতে চাওয়া হচ্ছে আপনি কি ইনকাম ট্যাক্স পেয়ার, অর্থাৎ আপনি কি ইনকাম ট্যাক্স দেন, হ্যাঁ অথবা না, যেটা হবে সেটা এখানে লিখে দেবেন। মনে রাখবেন, যারা ইনকাম ট্যাক্স দেন অন্যান্য প্রকল্পে যেমন আপনাদের নাম বাতিল হয়েছে, হয়তো এই কৃষক বন্ধু প্রকল্প থেকেও আপনাদের নাম বাতিল হবে যারা ইনকাম ট্যাক্স পেয়ার। কেননা যারা ইনকাম ট্যাক্স দেন তাদের প্রতি মাসে ইনকাম 1 লক্ষ টাকার বেশি, শুধুমাত্র তারাই ইনকাম ট্যাক্স দেন। তো সেক্ষেত্রে আপনি যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে এখানে ইয়েস লিখবেন, আপনি যদি না দেন তাহলে এখানে নো লিখবেন। ফর্ম ফিল আপের এতটা পর্যন্ত ছিল উপভোক্তার ডিটেলস, অর্থাৎ যিনি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী তার ডিটেলস। তবে এখানে ফর্ম ফিল আপ শেষ নয়, আপনাদেরকে চলে যেতে হবে পরবর্তী পৃষ্ঠায়। এখানে দিতে হবে আপনার স্বামী অথবা স্ত্রীর ডিটেলস। তবে যদি আপনি অবিবাহিত হন তাহলে কিন্তু এই ডিটেলসগুলি ফিল আপ করতে লাগবে না। মনে রাখবেন, আপনি যদি বিবাহিত পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর ডিটেলস এখানে ফিল আপ করবেন, আর আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে এখানে আপনার স্বামীর ডিটেলস ফিল আপ করবেন। এছাড়াও বাকি বিষয়গুলো বলছি, দেখে নিন। প্রথমে রয়েছে স্বামী অথবা স্ত্রীর নাম, অর্থাৎ এখানে স্পাউস নেম লিখতে হবে। অর্থাৎ আপনি যদি বিবাহিত পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম লিখে দেবেন, আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন আপনার স্বামীর নাম এখানে লিখে দেবেন। এরপর রয়েছে ব্যাংক বিবরণ, অর্থাৎ আপনার যে স্ত্রীর অথবা স্বামীর ডিটেলস দিচ্ছেন তার ব্যাংক ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে এখানে ব্যাংক ও ব্রাঞ্চ নেম লিখে দেবেন, দেন এখানে ব্যাংকের আইএফএসসি কোডটিকে লিখে দেবেন, এরপর এখানে অ্যাকাউন্ট নম্বরটিকে লিখে দেবেন। ব্যাংক ডিটেলস দেওয়া কমপ্লিট হলে নিচে 15 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আধার সংযুক্ত মোবাইল নম্বর এখানে লিখতে হবে, অর্থাৎ যার ডিটেলস ফিল আপ করছেন তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটিকে এখানে লিখে দেবেন। এরপর এখানে তার আধার কার্ডের নাম্বারটিকে লিখে দেবেন। নেক্সট রয়েছে 17 নম্বর পয়েন্ট, এখানে মূলত ভোটার কার্ডের কিছু ডিটেলস দিতে হবে এই 17 নম্বর বক্সে। প্রথমে রয়েছে এপিক নম্বর, এখানে যার ডিটেলস দিচ্ছেন তার ভোটার কার্ডের নাম্বারটিকে লিখে দেবেন, এপিক নম্বর। এরপর এসি নাম্বারটিকে লিখে দেবেন, অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, বিধানসভার নাম্বার, বিধানসভার নামটিও পাশে লিখে দিতে পারেন। এরপর রয়েছে পার্ট নাম্বার, অর্থাৎ কোন বুথে আপনারা ভোট দেন সেই বুথ নাম্বারটিকে এখানে লিখে দেবেন। এরপর এখানে দিতে হবে সিরিয়াল নাম্বার, ভোটার লিস্টে যার ডিটেলস দিচ্ছেন কত নম্বর সিরিয়ালে রয়েছে তার নাম, সেই নাম্বারটিকে এখানে লিখে দেবেন। এরপর জানতে চাওয়া হচ্ছে যার ডিটেলস দিচ্ছেন তিনি কেবিএনের সুবিধাভোগী কিনা। কেবিএন কথার অর্থ হলো কৃষক বন্ধু নিউ। যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান যার ডিটেলস দিচ্ছেন তিনি, তাহলে এখানে ইয়েস লিখবেন, অন্যথায় নো লিখে দেবেন। এরপর 19 নম্বর পয়েন্ট, যেখানে এসআইআর সংক্রান্ত কিছু ডিটেলস দিতে হবে। প্রথমে রয়েছে যার ডিটেলস দিচ্ছেন তার নাম কি এএসডিডি তালিকায় পাওয়া গেছে। এএসডিডি কথার অর্থ হলো অ্যাবসেন্ট, শিফটেড, ডেড বা ডুপ্লিকেট। আপনার ক্ষেত্রে ইয়েস নো যেটা হবে লিখে দেবেন। যদি এসআইআর এর নাম বাদ না গিয়ে থাকে তাহলে এখানে নো লিখে দেবেন। এরপর রয়েছে আপনার নাম যদি এসআইআর এ বাদ গিয়ে থাকে, আপনি যদি ট্রাইব্যুনালে আবারও আপিল করেছেন এবং আপনার কেস পেন্ডিংয়ে রয়েছে, সেক্ষেত্রে ইয়েস নো যেটা হবে সেটা লিখে দেবেন। এসআইআর এর নাম বাদ না গিয়ে থাকলে তাহলে পরপর এই দুটি বক্সেই নো লিখবেন। এরপরে জানতে চাওয়া হচ্ছে যার ডিটেলস দিচ্ছেন তিনি কি সিএ এর জন্য আবেদন করেছেন এবং আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিংয়ে রয়েছে, ইয়েস অথবা নো যেটা হবে লিখে দেবেন। এরপর রয়েছে 20 নম্বর পয়েন্ট, যেখানে জানতে চাওয়া হচ্ছে পিএম কিষাণের সুবিধাভোগী কিনা, অর্থাৎ পিএম কিষাণের টাকা পান কিনা, ইয়েস নো যেটা হবে লিখে দেবেন। সবশেষে রয়েছে পেশা, কোন পেশার সঙ্গে যুক্ত সেটা লিখে দেবেন। ফর্ম ফিল আপ এখানেই ডান। এখানে একটি অঙ্গীকার পত্র রয়েছে যেটাকে আপনারা ভালো করে রিড করবেন, এতে সম্মতি হলে এখানে আপনারা সই করে দেবেন। যিনি উপভোক্তা বা যিনি আবেদনকারী, যিনি এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী, তার এখানে একটি সই করতে হবে। যদি না সই পারেন তাহলে এখানে একটি আঙুলের একটি টিপ ছাপ দেবেন। এরপর নিচের যে জায়গাটি রয়েছে এটা আপনারা ফিল আপ করতে যাবেন না, এটা মূলত অফিস ইউজের জন্য। মোটামুটি ফর্ম ফিল আপ এখানে কমপ্লিট। কেবিএন আইডি আপনারা কিভাবে দেখবেন, স্টেপ বাই স্টেপ কিভাবে নির্ভুল ফর্মটি ফিল আপ করবেন, কোন ভুলগুলি আপনারা করবেন না, যে ভুলগুলি করলে আপনাদের ফর্ম বাতিল হতে পারে, সব কিছু আলোচনা করেছি। এবার জেনে নিন ফর্মটি আপনারা কোথায় জমা দেবেন এবং সাথে কি কি ডকুমেন্টসের জেরক্স দিতে লাগবে। ফর্মটিকে আপনাদেরকে জমা করতে হবে এডিও অফিসে, ভিডিও নয় কিন্তু, আপনার নিকটবর্তী যে এডিও অফিস সেখানে গিয়ে ফর্মটিকে জমা করতে হবে। আবার আপনাদের এলাকায় নির্দিষ্ট কোনো একটি দিনে নির্দিষ্ট কোনো একটি স্থানে এই ফর্ম জমা নেওয়ার কাজ হতে পারে, আপনারা একটু খোঁজ রাখবেন। এছাড়াও পঞ্চায়েত অফিসেও জমা নিতে পারেন, এই খোঁজটি কিন্তু আপনাদের রাখতে হবে। যদি কোনোভাবে এই সমস্ত জায়গায় আপনি ফর্মটিকে জমা না করতে পারেন তাহলে আপনাকে এডিও অফিসে গিয়ে জমা করতে হবে। এবার আসুন যে এই ফর্মটির সাথে কোন কোন ডকুমেন্টসের জেরক্স আপনারা দেবেন। মূলত 4টি ডকুমেন্টসের কথা উল্লেখ রয়েছে। ফার্স্ট রয়েছে উপভোক্তার আধার কার্ডের জেরক্স আপনারা দেবেন। সেকেন্ড রয়েছে ভোটার পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ডের জেরক্স। থার্ড রয়েছে ব্যাংক পাসবুক।
যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢোকে সেই অ্যাকাউন্টের যে পাসবুক রয়েছে সেই পাসবুকের জেরক্স কপি আপনারা দেবেন, যেখানে অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড যেন মেনশন থাকে। এছাড়াও জমির খতিয়ান বা পর্চা দিতে লাগবে। মনে রাখবেন জমির যে খতিয়ান বা আরওআর কপি বা পর্চা দেবেন সেটা যেন নতুন বা এই সালের হয়ে থাকে। মূলত এই 4টি ডকুমেন্টস লাগবে। আর যদি কোনো এরিয়া থেকে আরও 2-1টা ডকুমেন্টস এক্সট্রা বলে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের খোঁজ নিয়ে সেই ডকুমেন্টস নিয়ে গিয়ে জমা করতে হবে। যে যে ডকুমেন্টসের জেরক্স আপনারা দেবেন সেই প্রত্যেকটি ডকুমেন্টসের জেরক্সের ঠিক নিচে আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ সই করতে হবে। এবার আসি যারা এখনও পর্যন্ত আরওআর কপি বা পর্চা ডাউনলোড করতে পারছেন না। আপনারা যেহেতু বাংলার ভূমি পোর্টাল থেকে ট্রাই করছেন, বাংলার ভূমি পোর্টালে বর্তমানে সেভাবে কাজ হচ্ছে না, তাই এর যে বিকল্প উপায়টি রয়েছে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আপনারা পর্চা বা খতিয়ান অর্থাৎ আরওআর কপি ডাউনলোড করতে পারেন। সেখানে কিভাবে আবেদন করবেন এবং কতদিনের মধ্যে আপনারা পর্চা বা আরওআর কপি পাবেন সেই সম্বন্ধে ভিডিও দিয়েছি, অ্যাপ্লিকেশন পদ্ধতিটা দেখিয়েছি। অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দিন।